এই ভিজিট সম্পর্কে মূল যে জিনিসগুলো সবার জানা দরকার সেটা নিয়ে এই বক্তব্যটা দিচ্ছি। প্রথমে দেখি আমরা যে সার্জিও গোরটা কে। সার্জিও গোর 1986 সালে জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের টাশকেন্টে। দেখা যাচ্ছে যে উনি আসলে মূলত রাশিয়ান ডিসেন্ট একজন মানুষ, অর্থাৎ ওনার ফোরফাদাররা রাশিয়ান ছিলেন। অরিজিনাল হলো রাশিয়া, জন্ম উজবেকিস্তানে, তারপরে বোঝা যাচ্ছেন মাইগ্রেন্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এই 40 বছর বয়সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মানুষ হতে পেরেছেন। এতেই বোঝা যায় যে সার্জিও গোর একজন কামিল মানুষ, দক্ষ মানুষ। তিনি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তার সাথে তার গভীর সম্পর্ক হয়। ট্রাম্পের সেকেন্ড মেয়াদে যে ইলেকশন, সেখানে যে খরচপত্র যেখানে হতো সেটাতে তিনি কন্ট্রিবিউট করেছেন, এবং গোর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছেন ট্রাম্পের কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার সাথে মিলে এই সার্জিও গোর, তারা একটা পাবলিশিং হাউস খুলেছেন। সেই পাবলিশিং হাউসে ডোনাল্ড ট্রাম্পের একটা বই তারা বাইর করেন, জার্নি টুগেদার। এই বইটা ইউএসএ তে বেস্ট সেলার হয়, ডোনাল্ড ট্রাম্পকে পরিচিতি দেয়। এই জার্নি টুগেদার মানে একত্রে ভ্রমণ আর কি জীবনে। উনি ওনার রাজনীতি, যে রিপাবলিকান পার্টিতে ওনার যে ঘনিষ্ঠ সহচররা আছে তাদের সাথে উনি যে জার্নিটা করেছেন, এবং ওনার যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন, যেখান থেকে আমাদের তারেক রহমান সাহেব নিয়েছেন যে বাংলাদেশ ফার্স্ট, এই মেক আমেরিকা গ্রেট এগেইন যে মুভমেন্ট যা তিনি শুরু করেছেন, তার একজন সঙ্গী হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী হলো এই সার্জিও গোর। এবং সার্জিও গোর আর ডোনাল্ড ট্রাম্পের ছেলে মিলে যে পাবলিশিং হাউস খুলেছেন, সেখানে বই তারা বের করেছে, বইগুলো তারা কমার্শিয়ালি সাকসেসফুল করেছে। এই হলো সার্জিও গোরের মোটামুটি পলিটিক্যাল পার্সোনাল ক্যারিয়ার। গোর নিজেরও ব্যবসা বাণিজ্য ছিল, উনিও একজন মিলিয়নিয়ার। ফলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হওয়ার পেছনে গোর অল্প বয়সে অনেক সাকসেস দেখিয়েছেন, বিশেষ করে ট্রাম্প সাহেবের বইয়ের প্রচারে এবং প্রকাশনায়। সুতরাং সার্জিও গোরকে আমরা খুবই ইম্পর্টেন্ট মানুষ হিসাবে ধরে নিতে পারি। আর ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ইয়াং ম্যানদের সাথে ইয়াং ম্যানদের নিযুক্ত করতে খুব পছন্দ করেন। আমরা দেখেছি যে ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো আলোচনায় ট্রাম্পের প্রফেশনাল কূটনীতিকদের চেয়েও তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড, সে খুব কুশনার, জেরার্ড কুশনার, একজন ইহুদি, এবং সে খুব সেখানে সেই আলোচনাগুলোতে থাকে এবং প্রাধান্য বিস্তার করে। তাছাড়া আমরা যদি ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট, এরকম আরো অনেককে দেখি, এরা সবাই অনেকে কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ইয়াং পিপল আছে। আমি মনে করি যে এই ধরনের ইয়াং পিপল নিয়োগে সুবিধা অসুবিধা দুটোই আছে। এইটা আজকে ওই দিকটা বলবো না, অতীতে বলেছি যে অসুবিধাটা কি, আজকে সুবিধাটাই বলি। এবং সুবিধা যেমন আছে, প্রতিপক্ষ যারা মানে এই ধরেন সার্জিও গোরের সাথে যারা আলোচনা করবেন, তাদেরও কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে। সার্জিও গোরকে যদি তারা চিন্তায় ভাবনায় একীভূত হয়ে কিছু বোঝাতে পারেন, ট্রাম্প নিশ্চিতভাবে সেটা গ্রহণ করবেন। এবং এই জন্য এই ধরনের মানুষদের সাথে কূটনীতি করতে হলে আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হয় এবং সাইকোলজিটা বুঝতে হয়। আপনি যত বেশি একজন মানুষকে চিনবেন, তত ভালো তার সাথে আপনি কূটনীতি করতে পারবেন। এটা নিয়ে আর একটু পরে আরো বলবো। তবে এখন যে প্রশ্নটা করি যে তাহলে সার্জিও গোর ঢাকায় কেন আসছেন? সার্জিও গোরকে তো প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতের রাষ্ট্রদূতই নিয়োগ করেন নাই, উনি গত বছর এসছেন, এক বছরও বোধহয় হয় নাই উনি রাষ্ট্রদূত হিসেবে জয়েন করেছেন, কিন্তু তাকে আবার একটা স্পেশাল এনভয় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা কি সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়াতে তিনি ট্রাম্পের বিশেষ দূত। সেই ক্ষমতা বলেও তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেন, এটা একটা দিক। আর কি বিশেষত্ব থাকতে পারে সেটা বলছি। আবার প্রেসিডেন্ট ট্রাম্প এটা একটু নতুন কিনা জানি না, আগে এরকম তো দেখি নাই। উনি যে টার্কিতে ওনার যে রাষ্ট্রদূত, তারও এরকম একটা দায়িত্ব আছে, সিরিয়া টিরিয়া আরো একজন রাষ্ট্রদূতের, অর্থাৎ তিনি 2-3 রাষ্ট্রদূতকে এখন স্পেশাল এনভয় করেছেন। কিন্তু ইউনাইটেড স্টেটস এটা সবসময় করে। আগে আমরা দেখেছি যে যখন হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট ছিল, বা বারাক ওবামা, তার আগে প্রায় সব প্রেসিডেন্টের আমলেই মার্কিন যুক্তরাষ্ট্রের এসব বিশেষ দূত থাকে। আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত, ইরাক বিষয়ক বিশেষ দূত, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, বলকান বিষয়ক বিশেষ দূত, এরকম অনেক বিখ্যাত রাষ্ট্রদূতদের আগে সরকারগুলো, রাষ্ট্রদূত মানে ক্যারিয়ার, মোস্টলি তারা কিন্তু ক্যারিয়ার ডিপ্লোমেট ছিল। এই যে সার্জিও গোরের মতো এরকম মানে নন ক্যারিয়ার, নন প্রফেশনাল ডিপ্লোমেট আগে ওইরকম নিয়োগ করা হতো না। তার মানে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প একে তো উনি নানানভাবে একটু ডিফারেন্ট, আবার বোঝাই যাচ্ছে যে ক্যারিয়ার ডিপ্লোমেটদের উপর ওনার খুব একটা আস্থা নাই আসলে। কারণ ইরান সহ বড় বড় যত ধরনের আলোচনা হয়, সেখানে ক্যারিয়ার ডিপ্লোমেটরা হয়তো থাকে, কিন্তু ফোর ফ্রন্টে ওই ভাইস প্রেসিডেন্ট আর জেরার্ড কুশনারকে দেখা যায় আর কি। সেই বিশেষ দূত হিসাবে তিনি আসতে পারেন। এখন সেই বিশেষ দূত হিসাবে আসার ক্ষেত্রে এজেন্ডা কি থাকতে পারে, অনেক ধরনের স্পেকুলেশন হচ্ছে। একটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের, যার সম্পর্কে তিনি তারেক রহমানকে চিঠি লিখে বলেছিলেন, তারেক রহমানকে
সম্ভবত বা ইউনুসকে যে ইনি আমার খুব বিশ্বস্ত, আপনার যা যা লাগে এই ব্র্যান্ট ক্রিস্টেনসেনকে বলবেন। ব্র্যান্ট ক্রিস্টেনসেন আবার মার্কিন ফরেন সার্ভিসের একজন নিয়মিত অফিসার, উনি ঢাকায় এর আগে চাকরি করেছেন ট্রেড অফিসার বা এইরকম, তারপরে আবার তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছেন এবং তারও ক্যারিয়ার খুব বেশি পুরনো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চিন্তা করলে। ধারণা করি ব্র্যান্ট ক্রিস্টেনসেনের বয়স আমাদের চেয়েও কম হবে, অর্থাৎ আমার চেয়ে কম হবে। এবং ক্রিস্টেনসেনকে আমরা দেখলাম যে তারেক রহমান যখন চীন সফরে যান তার আগে খলিল সাহেব যখন যাবেন তার আগে খলিল সাহেবের অফিস থেকে বের হয়ে খুব উত্তেজিত কথাবার্তা বলেছিলেন, যেখানে খুব বিখ্যাত হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কেউ হারে না, খেলা সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে খুব চৌকস কথাটা। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল অত্যন্ত ফ্রাস্ট্রেটেড, এবং সাধারণত দক্ষ রাষ্ট্রদূতরা জনসমক্ষে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফ্রাস্ট্রেশন প্রকাশ করেন না, যথেষ্ট দক্ষ হলে করেন না, অথবা যাদের কাছে করছেন তাদেরকে তেমন পাত্তা না দিলে। অর্থাৎ আপনি যদি এটা আরো একটু ইম্পর্টেন্ট আর একটু দেখি, আবার সম্প্রতি আমরা ব্র্যান্ট ক্রিস্টেনসেনকে দেখলাম যে এনসিপি সন্ত্রাসীদের সাথে বৈঠক করছেন, সেখানে তিনি তাদেরকে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে দিয়ে যে গোলামির চুক্তি করিয়ে ফেললো সেটা সম্পর্কে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। এখন ব্র্যান্ট ক্রিস্টেনসেন দেখবেন রাষ্ট্রদূতদের যেগুলো থাকে সাধারণত এটা এখন আর গুরুত্বপূর্ণ না, তবুও বলি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট কিন্তু অনেক কিছু সম্পর্কে তাকে শেখানো হয়, তার পোশাক সম্পর্কে শেখানো হয়, কিভাবে কি করবে না করবে অনেক কিছু তো শেখানো হয়, যা কিভাবে খাবে, অবশ্য খাবে এটা বাঙালিদেরকে শেখাতে হয়। ইউরোপ আমেরিকা বা এমনকি মিডল ইস্টে তো সবাই ওই কাঁটা চামচের ছুরির ব্যবহার করে খেতে জানে একেবারে সবাই, অর্থাৎ চা দোকানদার থেকে শুরু করে রাজা মহারাজারা, কিন্তু এগুলো শেখানো হয়। তা আমরা দেখলাম যে ব্র্যান্ট ক্রিস্টেনসেন তিনি এক ধরনের জুতা পরছেন, তার জুতার উপরে মোজা একেবারে উলের মোজার মতো মনে হচ্ছে, মোটা মোজা, চক্কর বকর স্ট্রাইপড মোজা, এবং প্যান্ট অনেকটা উপরে উঠে আছে। পোশাক আশাকে ডিপ্লোম্যাটদের কি বলবো যে ফর্মালিটিস এইটা এখন আর খুব বেশি কোথাও কাজ করে না, কিন্তু তারপরেও একটা পর্যায়ে কাজ করে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই পর্যায়েও কাজ করে না, যেটা আমরা ক্রিস্টেনসেন সাহেবের ব্যাপারে দেখি, তখন আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন যে ক্রিস্টেনসেন সাহেব এগুলো কিছু জানে না? কিন্তু জানে না কি বলতে পারবেন একজন ফরেন সার্ভিস অফিসার সম্পর্কে? আরেকটা হলো যে এগুলোকে তারা পাত্তা দেয় না, অর্থাৎ যেই রাষ্ট্রে সে কাজ করছে তার যেসব হর্তাকর্তাদের তারা বৈঠক করছে তাদেরকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না। এটা খেয়াল রাখবেন আপনি। এই যে আমি এখন যে পোশাক পরে এখানে বক্তৃতা দিচ্ছি, হতে পারে যে আমার উচিত না আর একটু ভালো পোশাক পরা, এটা আপনি বলতে পারেন, কিন্তু একটা জিনিস হলো যে আমি তো এখন একটা সংগ্রামের মধ্যে আছি, সেটা হলো জননেত্রী শেখ হাসিনাকে তার হাতে রাষ্ট্র ক্ষমতা আসুক সেজন্য আমি কাজ করছি। আমাকে এখন আপনি অনেক বলতে পারেন যোদ্ধা, কাজেই আমার পোশাক আশাক বা প্রতিদিন দাড়ি শেভ করে আপনাদের সামনে আসবো সেটা প্রত্যাশিত নয়। কিন্তু আমি যদি কোনো দেশের রাষ্ট্রদূত হয়েও একই রকম করি তাহলে কি হবে? হয় আমি আমার কাজকে গুরুত্ব দেই না, অথবা আমি যাদের কাছে কাজটা করছি তাদেরকে আমি মানুষই মনে করি না। আপনি দেখবেন আপনি যত বড় লোকের বাসায় যাবেন তত ভালো পোশাক পরার চেষ্টা করবেন, যে লোকে আপনি যত সমীহ করেন তার সামনে আপনি তত ভালো পোশাক পরে যেতে চেষ্টা করবেন। কিন্তু আমরা ব্র্যান্ট ক্রিস্টেনসেনের বেসিক ইয়েগুলোও কিন্তু পাচ্ছি না। এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বাট এগুলো খেয়াল করার বিষয় আর কি। আমি যে প্রশ্নটা আসলে তুলছি, সার্জিও গোর আসার একটা কারণ হতে পারে যে ব্র্যান্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত হিসাবে হয়তো যথেষ্ট ভালো করছেন না, হতেও পারে, নাও হতে পারে। তার যে পদাধিকার বলে তো সার্জিও গোর এমনিতেই তার অধীনে যতগুলা দেশ দেয়া হয়েছে, তাকে স্পেশাল এনভয় করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে, প্রতিটা দেশই তিনি 1-2 বার সফর করবেন, সেটা প্রত্যাশিত। সুতরাং তারা অনেক সময় বেশি সফর করেন, রাষ্ট্রদূত ব্যর্থ হইলে বা রাষ্ট্রদূত অতিরিক্ত সফল হলেও করা যেতে পারে, যে খুব সফল হচ্ছে গিয়ে দেখি একটু কথা বলে আসি। আবার এই রাষ্ট্রদূতগুলোও কিন্তু দিল্লিতে যেতে পারে, যদি ব্র্যান্ট ক্রিস্টেনসেন দিল্লিতে যায় নিশ্চয়ই আমাদের দেশে হইচই পড়ে যাবে। সার্জিও গোর আসার এটা আরেকটা স্পেশাল কারণ যেটা ভাবা হচ্ছে যে, এবং যেটার যথেষ্ট সত্যতা আছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশে পাশ করছে কিনা, অর্থাৎ নীতির সাফল্য তারা পাচ্ছে কিনা। এই জায়গায় কিন্তু একটা বিশাল ঘাটতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেইভাবে এককভাবে জঙ্গিদের সাথে মিশে বাংলাদেশের রাষ্ট্রটা দখল করেছিল 2024-এর জঙ্গিদের দিয়ে, সেইভাবে কিন্তু তারা সাফল্যটা পায় নাই। সেই সাফল্যটা ছিল তাদের প্রথমে তো তারা ইউনুসকে দিয়ে জঙ্গিদের এবং ইউনুস জামাতকে দিয়ে দেশ দখল করিয়ে ফেললো। সেটা যতক্ষণ কন্টিনিউ করেছিল ততক্ষণ কিন্তু তাদের সাফল্যটা ছিল, অর্থাৎ তারা যাদেরকে রাষ্ট্র দখল করতে দিয়েছিল তারা রাষ্ট্র দখল করে রেখেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে, বিশেষ করে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটু ঠেকে গেছে যে তারা এমন একজন দৈত্যকে বড় করেছিল ইউনুস, সে এত লোভী, এত বাজে মানুষ হিসাবে, এত খারাপ। এই খারাপটা নিয়ে আমি আজকে আমার একজন গেস্টের সাথে আলোচনা করবো। মানে এত ভাবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতি ভাবলেশীন, যে এই ইউনুস যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝেছিল যে বাংলাদেশের মানুষ একেবারে ইউনুসকে না শুধু মার্কিন যুক্তরাষ্ট্র জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে। সেটা একটা কারণ ছিল যে ইউনুস আর বেশি দিন থাকতে পারেনি। কিন্তু ইউনুস তো অনেক চালাক, এবং সেই থ্রেডটা, মানে সেই সুতাটা, তাদের হাতে যে সুতাটা তারা টানতে পারতো সহজে, সেই সুতাটা ঢুকানোর জন্য সার্জিও গোরের চেষ্টা থাকা খুবই স্বাভাবিক। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমানের সাথে দেখা করে
ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানোর জন্য চাপ দেয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হলো যে এই তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে আবার চীনে চলে গেলেন। উনি ভারতে গেলেন না, উনি চীনে চলে গেলেন। অর্থাৎ বাংলাদেশের জঙ্গিরা যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে এই জঙ্গিগুলোকে কাজে লাগানো যায় যে কোনো ভাবে, বাট জঙ্গিগুলো জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র অত নির্ভরশীল না। কারণ হলো এই জঙ্গিদেরই এক ফোরফাদার বা গডফাদার বা আদর্শিক নেতা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে সেটা তারা জানে। অর্থাৎ দেখেন, দুইটা পক্ষ একজন আরেকজনকে খুন করে ফেলবে, কিন্তু ওরা একত্রিত হয়ে বাংলাদেশের একটা দেশ দরদি, দেশের প্রকৃত উন্নয়ন করছিল এরকম একটা সরকারকে ফেলে দিল। আবার এই জঙ্গিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দেখা যায় যে চীনের প্রতি বেশি আস্থাশীল। এদেরই তারেক রহমানের সরকারকে যারা প্রভাবিত করছে বিভিন্ন ভাবে, তারাও বলেছে না আপনি চীনের কাছে যান। আরেকটা ইয়েছে যে আমেরিকা তো নিজেদেরই টাকা নাই, দিবে কোথা থেকে? চীনের টাকা আছে, অনেক দিবে। এইভাবে তারেক রহমান সাহেব চীনে গেলেন একটা কম্পালশনের বেসিস, আর ওনার একটু ইন্ডিপেন্ডেন্স দেখানোর জন্য যে না ওই ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলি, ভারতে যাব না। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো হতাশ করেছে এই জন্য যে চীন যে করিডোর করবে, ইকোনমিক করিডোর, তারপরে মংলা পোর্ট পাচ্ছে, এইভাবে নানান ভাবে বাণিজ্য চুক্তি করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেখা যাচ্ছে যে আবার এমনও কথাবার্তা বাজারে উঠছে যে তারা সামরিক সরঞ্জামও কিনবে, অর্থাৎ তারেক রহমানের সরকার চীন থেকে। যদিও তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকবে এমন প্রতিশ্রুতি দেখানোর জন্য উনি ক্ষমতায় আসার সাথে সাথে ওই যে বোয়িং বিমান কিনে ফেলেছিল, দেখানোর জন্য যে বাণিজ্য চুক্তি কিন্তু আমরা মেনে চলছি। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র যে সম্পূর্ণ আস্থা রাখতে পারবে এমন কোনো কথা নাই। মনে হচ্ছে যে আস্থা রাখতে পারেনি। ব্র্যান্ড ক্রিস্টেনসেন বাংলাদেশে এসেছিলেন, উনি কিন্তু সিনেটে বলেছিলেন যে চীনের প্রভাব উনি কমানোর চেষ্টা করবেন। দেখা গেল যে সেইভাবে যদি আমরা দেখি ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সামনে দিয়ে তারেক রহমান যেভাবে চীন চলে গেলেন, সেইভাবে তো ব্র্যান্ড ক্রিস্টেনসেনের ওই কথাটা মানে এত সহজ না, সহজে বলা উচিত না, তবু যেটা বললেন সেটা সফল হলো না আর কি। তারেক রহমান সাহেব চীনের উপর অন্তত প্রোটেকশনের জন্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার কথা, সেটা দেখা যাচ্ছে যে উনি চীনের উপরও নির্ভর করছেন। এখন সার্জিও গোর বাংলাদেশে আসলে এই জিনিসগুলো তো তুলবেন যে ইউনূসকে রাষ্ট্রপতি করা চাপ থাকতে পারে বা যে কোনো ভাবে হোক। অর্থাৎ ওই যে ক্রিস্টেনসেন যে বলেছিল উত্তেজিত হয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরা, সেইটা নিশ্চিতভাবে গোর সাহেব এখানে তারেক রহমানের সরকারকে স্মরণ করিয়ে দিবে। এর মানে হলো, বুঝতে পেরেছেন যে এর মানে হলো তারেক রহমানের সরকারের একটা ত্রিশঙ্কু অবস্থা, বিভিন্ন নৌকায় পা, এবং তার সরকারে তো কোনো দক্ষ প্রজ্ঞাবান মানুষ নাই সেই রকম। খলিল সাহেব আছেন, খলিল সাহেব ওই যে আমি যেটা বললাম জুতা মোজাটা ভালোভাবে পড়তে পারেন, কিন্তু উনি তো হয়তো হ্যাঁ উনি অনেক ডিপ্লোমেট দেখেছেন, অনেক বছর ইউএন সিস্টেমে চাকরি করেছেন, কিন্তু খলিল সাহেবের মতো মানুষ যারা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য বছরের পর বছর লেগে থাকতে পারে এবং পরবর্তীতে সাকসেসফুল হয়, এইরকম সাধনা যারা করে তারা আবার পড়াশোনা করতে পারে না, প্রজ্ঞাবান হওয়ার সুযোগ পায় না। ফলে আমরা ধরে নিতে পারি যে খলিল সাহেব এমন কোনো বড় প্রজ্ঞাবান ব্যক্তি না। আপনি এটা ওই যে তার যে চেষ্টাটা আমরা সবাই জানি, যারা এই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির আনাচে কানাচে আমরা ঘোরাঘুরি করেছি, খলিল সাহেবের জীবনে একমাত্র সাধনা ছিল যে আপনার ফরেন মিনিস্টার হওয়া। যেমন ইউনূসের জীবনের একমাত্র সাধনা ছিল যে নোবেল প্রাইজ পাওয়া এবং নিজের চর্বচৈশল্যকে আরো বেশি উপভোগ্য করার জন্য খলিল সাহেব তার সেই সাধনায় মত্ত ছিলেন, এবং সেটা তিনি কোনো সহজ পথে হননি, বিভিন্ন কুটিল পথে হয়েছেন। কিন্তু খলিল সাহেবের গালমন্দ করার জন্য তো এই ভিডিও করছি না। এইভাবে দেখা গেল যে সার্জিও গোর সাহেবের ভিজিটের এই কারণগুলো থাকতে পারে এবং এই জিনিসগুলো আলোচনা হবে। অনেকটুকু আলোচনা করলাম সার্জিও গোরের এই ভিজিট নিয়ে। আওয়ামী লীগের কূটনীতি সংক্রান্ত একটা আলাদা ভিডিও করবো ভেবেছিলাম, এটাতেই বলবো। এখন দেখলাম যে এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেছে। বাট আমার মনে হয় সার্জিও গোরের ভিজিট সংক্রান্ত যত ধরনের গুজব এবং কল্পনা, স্পেকুলেশন, ঘটনা যা যা বলা হচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পেয়ে